ইসরায়েলের তাণ্ডবে গাজায় নিহত ২২, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৈরুতে তেল আবিবের হামলা, আল কুদস দিবসে দেশে দেশে বিক্ষোভ। ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রেখে নতুন নির্বাচনের প্রস্তাব পুতিনের, অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল কিয়েভ। জেলেনস্কির পাশে জাতিসংঘ। এবং তুরস্কে জনগণের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়। চলমান বিক্ষোভের মধ্যেই হুঁশিয়ারি এরদোয়ানের, ইমামোগ্লুর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দাবি বিরোধীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইউক্রেনকে অস্থায়ী প্রশাসনের অধীনে রেখে নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ প্রস্তাব উত্থাপন করেছেন তিনি। একে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এই ইস্যুতে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন অভিযোগ তুলে দেশটিতে অস্থায়ী প্রশাসন চালুর প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই প্রশাসনের অধীনে নতুন নির্বাচনের আয়োজন এবং গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়ে কাজ হতে পারে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ছাড়াই এই প্রস্তাব উত্থাপন করেছে রুশ সরকার। ইউক্রেনের সেনারা প্রশাসনের নির্দেশ অমান্য করে রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে দাবি করে পেসকভ বলেন, এমনটা চলতে থাকলে রাশিয়াও সমঝোতা চুক্তি অমান্য করে পুনরায় হামলা শুরু করবে। তাই এ ধরনের সংকট কাটাতে অস্থায়ী প্রশাসনের অধীনে নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারা। যদিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি প্রশাসন। তাদের দাবি, নিজ দেশের প্রশাসনিক বিষয়ের বাইরে কারো হস্তক্ষেপ গ্রাহ্য করবে না তারা। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজ দেশের সিদ্ধান্ত নিজে নেয়ার অধিকারের বিষয়ে সহমত পোষণ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। কিয়েভের বাসিন্দারাও এ বিষয়ে একমত। তারা বলছেন, তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু তাদেরই রয়েছে, পুতিনের নয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন একটি পরমাণু চালিত সাবমেরিন উদ্বোধন করেছেন, যা হাইপারসনিক জুম মিসাইলটি 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এর গতি এত বেশি যে আটকানো প্রায় অসম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যবর্তী নতুন খনিজ চুক্তির খসড়া বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, আগের আলোচিত শর্তের অনেক কিছুই নতুন খসড়ায় পরিবর্তন হয়েছে। এ অবস্থায় আইনজীবীর সঙ্গে বিস্তারিত পর্যালোচনার পরেই তারা সিদ্ধান্ত নেবেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে, বিশ্ব শান্তির জন্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের। ভ্যান্সের সফর ঘিরে উত্তপ্ত আঞ্চলিক রাজনীতি। তুরস্কে জনগণের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। চলমান বিক্ষোভের মধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতি কোনো সহিংসতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। এদিকে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারকে ঘিরে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের আগুন। তাদের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দুর্নীতির মিথ্যে অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে বিক্ষোভের তোয়াক্কা না করেই আন্দোলনকারীদের দিকে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এক ভাষণে তিনি বলেন, জনগণের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেবে না তার সরকার। যেসব ব্যক্তি বিক্ষোভে অংশ নিয়ে সরকারি কর্মচারীদের প্রতি হুমকি বা সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তুরস্কের বহু শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়েছে, যাদের মধ্যে অনেককে আটকও করা হয়। এ অবস্থায় আটককৃত বিক্ষোভকারীদের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রও তুরস্কের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুবিও। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যে সুসম্পর্ক ছিল তা এবারের মেয়াদেও বজায় রাখতে চায় হোয়াইট হাউস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাবে বার্তা পাঠিয়েছে তেহরান। ওমানের মধ্যস্থতায় এই চিঠি পাঠানো হয়েছে। প্রত্যক্ষ সংলাপে না গিয়ে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। এর মাধ্যমে ইরানের পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে বলে মনে করছেন অনেকে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। এতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তার কোনো প্রত্যক্ষ সংলাপে যেতে চায় না, তবে আগের মতোই পরোক্ষ আলোচনা অব্যাহত রাখতে রাজি আছে দেশটি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন নতুন নয়। 2015 সালে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে পরমাণু চুক্তি করে 5 বিশ্বশক্তি ও জার্মানি। তবে 2018 সালে একতরফাভাবে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে ওয়াশিংটন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা AEIA জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে বহু পারমাণবিক উপাদান মজুদ রয়েছে, যা বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠায় ট্রাম্প। এই চিঠিটি ইরানি কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কূটনীতিক। তবে চিঠির সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরান নিজেদের জবাবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কথা বলছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সব সম্ভাবনা তারা বন্ধ করেনি, তবে নিজেদের শর্ত ও অবস্থান পরিষ্কার করার জন্যই পরোক্ষ সংলাপের পথে হাঁটবে তেহরান। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে নতুন করে সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে কোনো চুক্তির সম্ভাবনা এখনও অনিশ্চিত বলেই মনে করেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গ্রিনল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যানি জাভিভেন্সের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দ্বীপটির নিরাপত্তা নিশ্চিতে কঠোর ভ্যান্স, তার অভিযোগ রাশিয়া ও চীনের কাছ থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এদিন আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির ভবিষ্যতের বিষয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের সাথে সংলাপ বজায় রাখার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নিলসেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার গ্রিনল্যান্ড সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় গ্রিনল্যান্ডের পিটুফিক সামরিক ঘাঁটিতে গিয়ে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যদিও তার এই সফর ঘিরে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে সমালোচনা জন্ম নেয়, তবে মার্কিন প্রশাসনের দাবি, আইনানুযায়ী যে কোনো সময় নিজেদের সামরিক ঘাঁটি প্রদর্শনের অধিকার রয়েছে তাদের। সফরকালীন গ্রিনল্যান্ডের নিরাপত্তা বিষয়ে কড়া সমালোচনা জানান ভ্যান্স। তিনি অভিযোগ করেন, ডেনমার্ক চীন ও রাশিয়া থেকে আসা আক্রমণের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সম্পদ বিনিয়োগ করছে না। এ সময় আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বৃদ্ধি করার পরিকল্পনা করছে না, তবে বিভিন্ন খাতে বিনিয়োগের পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট। একই দিন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। We need Greenland very importantly for international security. We have to have Greenland. It's not a question of do you think we can do without it. এদিকে গ্রিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনও বলেন, গ্রিনল্যান্ডের জনগণকে নিরাপদ রাখতে ডেনমার্ক যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ সময় তিনি বলেন, ধীরে ধীরে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চান তারা। এছাড়াও দ্বীপটির ভবিষ্যৎ বিষয়ে ওয়াশিংটন ও কোপেনহেগেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান,
যুক্তরাষ্ট্রের সঙ্গে আর থাকবে না অর্থনীতি, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার পুরানো কোনো সম্পর্ক। অটোশিল্পে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বদলে যেতে থাকে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব, শুল্ক যুদ্ধ সহ নানা কারণে বিতর্কের মুখে প্রধানমন্ত্রীও বদল হয়ে গেছে দেশটিতে। এবার যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার সব ধরনের সম্পর্ক শেষ। অটোয়ায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন কার্নি। শুধু তাই নয়, অটোশিল্পের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি। জানান, কানাডাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য পাল্টা এ শুল্কের প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী কার্নি। এ সময় কানাডার জনগণকে নিজেদের অর্থনীতি নিয়ে মৌলিকভাবে চিন্তা করার পরামর্শ দেন তিনি। এর আগে গেল বুধবার আমদানি করা যানবাহন ও এর যন্ত্রাংশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ব্যবস্থায় স্থায়ী হবে বলেও জানান তিনি। হোয়াইট হাউস জানায়, গাড়ির ওপর এই শুল্ক আগামী 2রা এপ্রিল থেকে কার্যকর হবে। ব্যবসার জন্য গাড়ি আমদানির ক্ষেত্রে কার্যকর হবে 3রা এপ্রিল থেকে। তবে যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কার্যকর হবে আরও পরে। 1965 সালে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানি নিয়ে একটি চুক্তি সই হয়। মার্ক কার্নি জানান, ট্রাম্পের শুল্ক আরোপের মধ্য দিয়ে এই চুক্তি শেষ হলো। তবে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায় এগিয়ে আসলে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরেও অটোশিল্পে কানাডা টিকে থাকবে বলে আশাবাদী কার্নি। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। আহত হয়েছেন আরও অনেকে। পুড়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলের 48,000 হেক্টরের বেশি বনভূমি। তবে আসার কথা হলো, পরিস্থিতি এখন উন্নতির দিকে। ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টানা 8 দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়ার কয়েকটি অঞ্চল। দক্ষিণের উইসিয়ং কাউন্টি থেকে শুরু হওয়া এই দাবানল উত্তর ও দক্ষিণ গিয়ংসাং অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পুড়ে গেছে দক্ষিণাঞ্চলের 48,000 হেক্টরের বেশি বনভূমি। হতাহত হয়েছেন বেশ কয়েকজন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে চলা দাবানলের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। দেশটির আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় শুক্রবার নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে আগুন দ্রুত নিভেছে বলেও জানায় তারা। তবে এখনো জ্বলছে কিছু অঞ্চল। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মীরা। তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় কম, যা আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করছে। আমরা অগ্নি নির্বাপক হেলিকপ্টার ও জনবল ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বাসিন্দাদের ভোগান্তি কমেনি। বাস্তুচ্যুতদের সহায়তায় কাজ করছে উদ্ধারকর্মীরা। ভয়াবহ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সহায়তার হাত বাড়াতে প্রস্তুত মার্কিন সেনাবাহিনীও। কাকুলি আখতার, সময় সংবাদ। লন্ডনের এক্সেল সেন্টারে শুরু হয়েছে তুতেনখামেন দ্য ইমার্সিভ এক্সিবিশন। প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই প্রদর্শনীতে দর্শকদের জন্য রয়েছে তুতেনখামের সমাধির নিদর্শন, হলোগ্রাফিক মমিফিকেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি ট্যুর সহ প্রাচীন মিশরের ইতিহাসের নানা দিক। 3000 বছর আগের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। পুরনো ইতিহাসের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে তুতেনখামেন দ্য ইমার্সিভ এক্সিবিশন। বিশ্বের অন্যতম বড় ইমার্সিভ এক্সিবিশন রুমে এ আয়োজন করা হয়েছে, যেখানে 8 মিটার উঁচু স্ক্রিনে ফুটে উঠছে মিশরের ইতিহাস। প্রদর্শনীর অংশ হিসেবে 360 ডিগ্রি ভিআর অভিজ্ঞতার মাধ্যমে দর্শকরা যেন ফিরে যাচ্ছেন 1922 সালে, ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের বিখ্যাত আবিষ্কারের মুহূর্তে। প্রদর্শনীর আয়োজকরা বলেন, তুতেনখামেন সম্পর্কে সবাই জানেন, কিন্তু তার সমাধি থেকে পাওয়া 5500টি নিদর্শন যে ইতিহাসের কত গুরুত্বপূর্ণ তথ্য দেয় তা অনেকেই জানেন না। এটি একটি অসাধারণ প্রযুক্তিগত উপস্থাপনা। কিভাবে এটি কাজ করে তা পুরোপুরি না বুঝলেও দর্শকদের সামনে এক বাস্তবসম্মত অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।
প্রদর্শনীর সবচেয়ে ব্যতিক্রমী অংশ হলোগ্রাফিক মমিফিকেশন রুম। এখানে প্রথমবারের মতো দর্শকরা হলোগ্রামের মাধ্যমে তুতেনখামেনের মমিফিকেশন প্রক্রিয়া দেখতে পাবেন। এছাড়াও প্রদর্শনীতে রয়েছে তুতেনখামেনের বিখ্যাত স্বর্ণ মুখোশের রেপ্লিকা, তার স্বর্ণ সিংহাসন এবং প্রাচীন মিশরের বিভিন্ন নিদর্শন। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ মূল প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা হয়েছে। শিশুরা এখানে এসে যেন নিজেকে একজন মিশরীয় বা প্রত্নতাত্ত্বিক মনে করছে। এটি আমাদের জন্য বড় সাফল্য। লন্ডনে আসার আগে ইউরোপের 12টি শহরে প্রদর্শিত হয়েছে এই ইমার্সিভ ইভেন্ট। আয়োজকরা বলছেন, বিশেষ করে শিশুদের জন্য এটি এক চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা। শিশুরা এখানে এসে যেন এক টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাচ্ছে। প্রাচীন মিশরের অতীতকে নতুন প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তোলার এই আয়োজন দর্শকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। ইতিহাসপ্রেমী ও প্রযুক্তি প্রেমীদের জন্য তুতেনখামেন দ্য ইমার্সিভ এক্সিবিশন চলবে আগামী 29 জুন পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। পবিত্র রমজানে ইতালির রাজধানী রোম যেন ইফতারের নগরীতে পরিণত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব এবং প্রবাসীদের কল্যাণের পথও তৈরি হচ্ছে। প্রতিদিন দেশটিতে অন্তত 50,000 বাংলাদেশি ইফতার মাহফিলে যোগ দিয়ে থাকেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের শেষ পর্বে এসে ইতালির রাজধানী রোমকে যেন ইফতারের নগরীতে পরিণত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরটির 45টি মসজিদ সহ বিভিন্ন রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে চলছে ইফতারের নানা আয়োজন। ইতালির বিভিন্ন প্রদেশে ইফতার মাহফিলে প্রতিদিন অংশ নিচ্ছেন কমপক্ষে 50,000 প্রবাসী বাংলাদেশি। রোমের রেস্তোরাঁগুলো থেকে আগাম অর্ডার দিয়ে দেশটিতে থাকা মসজিদগুলোতে নিয়ে আসেন ইফতার সামগ্রী। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সাংগঠনিকভাবে ইফতার তৈরির সংখ্যা কম থাকলেও বাংলাদেশি খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁগুলোর উপরেই নির্ভর করে থাকেন প্রবাসীরা। ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা জানান, সকল ভেদাভেদ ভুলে এই ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে চান তারা। যারা মুসলমান বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে সবাই একত্রিত হয়ে ইফতার করি। তো এই ইফতারের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা আরো সুদৃঢ় হয়। মানুষের জীবনে তাগিদে অনেক সময় ব্যস্ত থাকলেও এই ইফতার উপলক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি। রোমের বিভিন্ন ইফতার মাহফিলে গিয়ে দেখা যায় নারী, শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন এই ইফতার মাহফিলে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বব্যাপী মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে অন্যতম আল আকসা মসজিদ। প্রাচীন এই মসজিদটি 1000 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের জন্য পবিত্র স্থান জেরুজালেম হিসেবে। তবে সময়ের দৌড়ে মোটেও ফিকে হয়ে যায়নি এই মসজিদের সৌন্দর্য। ধর্মীয় মাহাত্ম্য এবং নান্দনিক স্থাপত্য শৈলীর জোরে এখনও মানুষের মনে জায়গা করে আছে ঐতিহ্যবাহী এই মসজিদটি। জেরুজালেমের ওল্ড টাউনে অবস্থিত আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র এই স্থানটির ইতিহাস শুরু হয় প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে। মক্কার কাবা নির্মাণের 40 বছর পরে আল আকসা মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে 637 খ্রিস্টাব্দে খলিফা ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম বিজয়ের পর সেখানে একটি সাধারণ কাঠের মসজিদ নির্মাণ করা হয়, যা প্রায় 300 মানুষকে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ করে দেয়। ইসলামিক ইতিহাস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এই মসজিদটির মহিমা আরও বৃদ্ধি পায়। মসজিদটির ইট পাথর থেকে শুরু করে সূক্ষ্ম কারুকাজ এবং বাহারি নির্মাণ শৈলী যেন এর 1000 বছরের ঐতিহ্যেরই প্রতিফলন। বিশাল সিলিং, সোনালী গম্বুজ এবং ঐতিহাসিক কাঁচের জানালা সব মিলিয়ে আল আকসা মসজিদের স্থাপত্যকে মনোমুগ্ধকর করে তোলে। মসজিদটির বাহ্যিক শৈলীও অসাধারণ। 1065 খ্রিস্টাব্দে ফাতিমি খলিফা আল মুস্তানসির বিল্লার অধীনে নির্মিত মসজিদটির সম্মুখভাগে 14টি পাথরের খিলান রয়েছে, যা রোমান বৈশিষ্ট্য প্রদর্শন করে। অভ্যন্তরে 7টি করিডোর রয়েছে, যা মার্বেল ও পাথরের স্তম্ভের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। মসজিদের উপরে রয়েছে সীসা পাত দিয়ে আবৃত একটি রূপালী গম্বুজ। 11শো শতাব্দীর ঐতিহ্য ধারণকারী সূক্ষ্ম কারুকাজ ও মোজাইকের সৌন্দর্য যে কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।
638 খ্রিস্টাব্দে খলিফা উমর ইবনে খাত্তাবের নির্মিত কাঠের মসজিদটিকে 706 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে উমাইয়া খলিফা আল ওয়ালিদ একটি বৃহত্তর কাঠামোর রূপ দেন। নির্মাণে প্রধানত স্থানীয় উপকরণ ব্যবহৃত হয়, যেমন বাইরের দেয়াল এবং সামনের অংশে সাদা চুনাপাথর এবং বাইরের স্তম্ভে সাদা মার্বেল। মূল গম্বুজটি তৈরি হয়েছিল কাঠ দিয়ে। কালের পরিক্রমায় গম্বুজটি বেশ কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। প্রথমে কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হলেও পরে এর ঐতিহাসিক স্বকীয়তা রক্ষার জন্য সীসা আবরণ দেয়া হয়। আল আকসা মসজিদের অন্যতম বিশেষত্ব হল এর ইসলামিক ঐতিহ্য এবং গুরুত্ব। এটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, বরং বিশ্বের মুসলিমদের জন্য এক পবিত্র তীর্থস্থান। মুসলিমদের প্রথম কিবলা হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মসজিদটি। মুসলমানরা বিশ্বাস করে এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা মসজিদুল হারামের পরে নির্মিত হয়। ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবেও বিবেচিত হয় এই মসজিদ। এর সামনে রয়েছে একটি বিস্তীর্ণ উঠান, যেখানে প্রায় 1,40,000 মানুষ একসঙ্গে প্রার্থনা করতে পারেন। আল আকসা মসজিদের গম্বুজ, তার শৈল্পিক নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব ইসলামিক বিশ্বের জন্য এক অমূল্য সম্পদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।